আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত এইচএসসি 2022 সালের রাজশাহী বোর্ডে 2টা সৃজনশীল প্রশ্ন এসেছিল। তো 1 নং সৃজনশীল প্রশ্নটির আজকে আমি সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। যে ডান দিকে আমি প্রশ্নটি রেখে দিলাম, এই যে রাজশাহী বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল ডান দিকে রাখলাম, এটা দেখে দেখে বাম দিকে সমাধান করব। তো ক নঙে বলেছিল ঋণের সুদের পরিমাণ নির্ণয়। তো এইভাবে আমরা শখ অঙ্কন করলে করতে পারি, আবার শখ না করে করলেও হতো এটি। তো আমি শখ করে করছি, সমস্যা নেই। তো ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে হলে এই যে রেওয়ামিলের মধ্যে একটি মাঝখানে একটি ঋণের পরিমাণ দেওয়া আছে, এখানে বলা আছে 10% ঋণ 1/7/2021 1,50,000 টাকা। তো 1/7 যদি হয়, আর আমাদের অঙ্ক হচ্ছে যে উপরে লেখা আছে ডিসেম্বর 31 তারিখের, তার মানে এই জুলাই থেকে 31 তারিখ ডিসেম্বর পর্যন্ত 6 মাস হচ্ছে। আমরা একটা হাত যদি কাউন্ট করি তাহলে এইভাবে করতে পারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। তাহলে 6 মাসের সুদ আমাদের হিসেব করতে হবে। এই 1,50,000 টাকার উপরে 10% কাটলে হিসাব করে আমাদের যেটি হবে সেটি পূর্ণ বছরের। আচ্ছা, এই যে বাম দিকে আমি দেখাই দিচ্ছি ঋণের সুদ, এই যে আমি গণনা করে দেখিয়ে দিলাম কিভাবে হিসাব করব। 1,50,000 ইন্টু 10%, এই যে 1,50,000 ইন্টু 10% আমরা যেটা লিখেছি 15,000 টাকা হয় হিসেব করে। এই 15,000 টাকা কিন্তু 1 বছরের সুদ, 12 মাসের সুদ। তাহলে 12 মাসের সুদকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 6 মাসের হবে। সেজন্য এখানে মোট হবে 7,500 টাকা, 7,500 টাকা। এটাই ঋণের বকেয়া সুদ হিসেবে গণ্য হবে, 6 মাসের সুদ। এইভাবে আমরা হিসেব করতে পারি। এই ছিল ক নঙের উত্তর। খ নঙে বলেছে আয় বিবরণী। তো যাই আয় বিবরণী শখ অঙ্কন আমরা এইভাবে করতে পারি। কোম্পানির নাম হচ্ছে হিমেল কনসালটেন্সি ফার্ম, বিশদায় বিবরণী এই 2021 সালের এই সমাপ্ত বছরের জন্য 31শে ডিসেম্বর, এই 3 লাইন উপরে লিখব। তারপরে আমরা আয় সমূহ লিখব। এই অঙ্কে একটি মাত্র আয় আছে, যে সেবা আয় 1,40,000 টাকা। এখন সেবা আয়ের সাথে কিন্তু অনেক সময় যদি অর্জিত আয় থাকে, এই যে 4 নং সমানে বলা আছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা উপার্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত সেবা আয়ের মধ্যে হতে যেটুকু উপার্জিত হয় সেটা কিন্তু আয়ের সাথে যোগ হয়। সেজন্য আমরা প্রথমে কি লিখব, সেবা আয় মাঝের ঘরে লিখতে পারি, এর সাথে যোগ অর্জিত আয়। অর্জিত আয় মানে কি, উপার্জিত আয় বোঝাচ্ছে, উপার্জিত আয়। এই যে 20,000 টাকা, 20,000 টাকা বিয়োগ করব। এখন অনেকের মনে হতে পারে এই যে উপরে অনুপার্জিত সেবা আয় আছে, এটার কিছু হবে না। না, এটা হচ্ছে দায়। মূলত এই যে অনুপার্জিত সেবা আয় 30,000 টাকা ছিল, এর মধ্য হতে এই 20,000 টাকা উপার্জিত হয়েছে। এখন অনেকের মনে হতে পারে যে অনুপার্জিত আয় বিষয়টা কি, জিনিসটা কি। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করে এইভাবে যে অনুপার্জিত সেবা আয় এটা আসলে কি। তো অনুপার্জিত সেবা আয়টা হচ্ছে অগ্রিম আয়, মানে আমি অ্যাডভান্স নিয়েছি, পরবর্তীতে কাজ করে দেব, তাকে বলে অনুপার্জিত সেবা আয়। তো সেই অনুপার্জিত সেবা আয় আমাদের পরিমাণ ছিল কত, 30,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম রেওয়া মিলে যেটি আছে, এর মধ্যে হতে 20,000 টাকার কাজ সম্পন্ন করে দিয়েছি। তাহলে যে 20,000 টাকার কাজ সম্পন্ন করে দিয়েছি এটা আমার উপার্জিত হয়েছে, সেজন্য অর্জিত আয় বলে যোগ হবে। এটার সাথে যোগ করে 1,60,000 টাকা হবে, যেটি মাঝ শেষের ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। এখান থেকে লিখব বাদ ব্যয় সমূহ। তো ব্যয়ের মধ্যে আছে যে বেতন আছে, ভাড়া আছে, উপযোগ খরচ আছে, তাই না। তারপরে যে সাপ্লাইস থেকে খরচ হয়েছে, তো আস্তে আস্তে আমরা লিখব। বিমা খরচ আছে। তো প্রথমে আমরা লিখব বেতন। বেতনের সাথে কোনো সমন্বয় দেখছি না, তো বেতন তাহলে মাঝের ঘরে লিখব, সমন্বয় নাই। এই যে বেতন 1,16,000 টাকা রেওয়া মিলে আছে, মাঝের ঘরে লিখলাম। এরপরে লিখব এই ভাড়া খরচ। তো ভাড়া খরচ 7,000 টাকা, এটাও আমরা মাঝের ঘরে লিখব, ভাড়া খরচ সম্পর্কে কোনো সমন্বয় নাই। এরপরে লিখব আমরা এই যে উপযোগ খরচ 10,000 টাকা, উপযোগ খরচেও কোনো সমন্বয় নাই, অর্থাৎ উপযোগ খরচ, বেতন, ভাড়া এগুলোর সাথে কোনো সমন্বয় নাই, সেজন্য সব মাঝের ঘরে লিখেছি। তো এবার আমরা অন্যান্য যে খরচের মধ্যে যে 2 নং সমন্বয় বলা আছে বিমা প্রিমিয়াম 2 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো যে বিমা প্রিমিয়াম সম্পর্কে যেহেতু সমন্বয় আছে, তো বিমা প্রিমিয়ামটা মূলত খরচ,
আর অগ্রিম বিমাটা সম্পদ। তো বিমা প্রিমিয়াম আমরা প্রথম ঘরে লিখব। কেন প্রথম ঘরে লিখব? এই যে উপরে 10,000 টাকা দেওয়া আছে প্রথম ঘরে লিখলাম, কারণ বিমা সম্পর্কে যে 2 নং সমন্বয়ে বলা আছে বিমা প্রিমিয়াম 2 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো আমরা সাধারণত 1 বছরের অঙ্ক করছি। তো 2 বছরের জন্য মানে কি, এটি সামনের বছরেও চলবে। যেহেতু সামনের বছরে চলবে সেই জন্য এই 5,000-এর অর্ধেক যেটুকু সামনের বছরের জন্য সেটুকু বাদ অগ্রিম বলে বিয়োগ করব। এই যে 10,000 থেকে বাদ অগ্রিম লিখে এই 10,000-এর অর্ধেক 5,000 হবে। কিভাবে পেলাম? 10,000-কে এই যে 2 বছর বলেছে 2 দিয়ে ভাগ, 5,000 বিয়োগ করে 5,000 টাকা থাকে। অর্থাৎ বিমা খরচ এই বছরে 5,000 যে খরচ হলো সেটা আমরা এখানে লিখলাম, আর অগ্রিম বলে যে 5,000 লিখলাম এটা সম্পদ হিসাবে পরবর্তীতে লিখব আমরা সামনের বছরের জন্য। এরপর আমরা লিখব অবচয় খরচ। অবচয় খরচ আছে এই যে 3 নং সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পত্তির 5% অবচয় ধার্য করতে হবে। এখানে স্থায়ী সম্পদ এই যে একটা আছে অফিস সরঞ্জাম 1,70,000 টাকা। তো এই 1,70,000 টাকা আমরা লিখব অবচয় খরচ নামে। এরপরে আমরা লিখব বিশেষ করে আর কোনো খরচ আছে সাপ্লাইস, এই ব্যবহৃত সাপ্লাইস 1 নং সমন্বয়ে বলা আছে সাপ্লাইস খরচ বলে এই যে 1 নং সমন্বয়ে বলা আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000। ব্যবহৃত সাপ্লাইস মানেই কিন্তু সাপ্লাইস খরচ। যদি বলতো অব্যবহৃত তাহলে একটা কথা ছিল, অন্যভাবে করতাম, কিন্তু যেহেতু বলেছে ব্যবহৃত 5,000 মানে এটাই খরচ, তাই এই 5,000 টাকা আমরা এখানে লিখব। আর ঋণের সুদ ওই যে ক নাম্বারে আমরা বের করেছিলাম মনে আছে, ঋণের বকেয়া সুদ ছিল 7,500 টাকা, ক নাম্বারে বের করেছিলাম কিন্তু সেটা লিখব, সেটাও কিন্তু খরচ। তো সব খরচগুলো এখন যোগ করে এখানে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7টা খরচ যোগ করে আমরা শেষের ঘরে লিখব। এবার এই টাকা থেকে খরচগুলি বিয়োগ করে নিচে লিখব। এটার নাম হচ্ছে এই নেট মুনাফা। অর্থাৎ সব খরচগুলি যোগ করে আমাদের যে টাকা হচ্ছে 1,60,000 থেকে সেটা বিয়োগ করব। মাত্র 1,000 টাকা নেট মুনাফা হয়েছে, তাই না? সমস্যা নাই, যাই হোক অঙ্কে যেটি দেওয়া আছে সেটাই তো হবে। এইভাবে আমরা নেট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারি বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে। গ নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে এই তথ্যের আলোকে এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য পরের পেজে যাচ্ছি। এই যে আর্থিক অবস্থার বিবরণী এইভাবে ছক অঙ্কন করতে পারি। তো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ প্রথমে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পত্তির মধ্যে একটি মাত্র স্থায়ী সম্পদ এই যে অফিস সরঞ্জাম 1,70,000 টাকা, ওইটা লিখব। মাঝের ঘরে লিখব, কারণ একটি মাত্র যেহেতু স্থায়ী সম্পদ এবং এই স্থায়ী সম্পদ সম্পর্কে সমন্বয়ে বলা আছে 5% অবস্থায় ধরতে হবে, সেজন্য 5% অবস্থায় বিয়োগ করব, তাই মাঝের ঘরে লিখব। বাদ পঞ্জীভূত অবচয় বলে আমরা এই মাঝের ঘরে বিয়োগ করে এই 1,70,000 টাকার উপরে 5% কেটে যেটা হলো সেটা এখানে লিখলাম। এটি থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব। এখন অনেকের মনে হতে পারে সমন্বয় থাকলে তো প্রথম ঘরে লিখি, মাঝের ঘরে লিখলাম কেন? কারণটি হচ্ছে এখানে একটি মাত্র স্থায়ী সম্পদ, সেজন্য সমন্বয় থাকলে মাঝের ঘরে বসবে। আর যদি একটি মাত্র স্থায়ী সম্পদের কোনো সমন্বয় না থাকে তাহলে আবার 1,70,000 টাকা আমরা শেষের ঘরে লিখতাম। এবার আসবো বিনিয়োগ, কিন্তু এই অঙ্কে তো বিনিয়োগ নাই, তাহলে চলতি সম্পদ লিখব। এই অঙ্কে বিনিয়োগ নাই। চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে নগদ ও ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। নগদ ও ব্যাংক জমা আছে 1,20,000 টাকা লিখব। প্রাপ্য হিসাব আছে 80,000 টাকা লিখব, প্রাপ্য হিসাব, তাই না? এইগুলো সম্পর্কে সমন্বয় নাই, তাই মাঝের ঘরে লিখলাম। আর কি আছে? এই যে সাপ্লাইস ছিল এইখানে, এই যে সাপ্লাইস ছিল 12,000, প্রথম ঘরে লিখব। এই সাপ্লাইসটা কিন্তু সম্পদ। এই সাপ্লাইসের মধ্য হতে 1 নং সমন্বয়ে বলেছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000 টাকা, এটা বিয়োগ হবে। বাদ ব্যবহৃত বা খরচ নামে বিয়োগ করব। কত টাকা? এই সমন্বয়ে যে 5,000 দেওয়া আছে, 12,000 থেকে 5,000 বিয়োগ করে 7,000 টাকা হবে, মাঝের ঘরে লিখব। আরেকবার বলছি, লক্ষ্য করি, সাপ্লাইসের পরিমাণ রেওয়া মিলে ছিল 12,000, ওখান থেকে এই যে ব্যবহৃত সাপ্লাইস 5,000 বিয়োগ করে অবশিষ্ট যেটি থাকবে সেটি লিখব। তো এরপরে আরও একটি সমন্বয় আছে, সেটা হচ্ছে যে 2 নং সমন্বয়ে বলা আছে বিমা প্রিমিয়াম 2 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো এই যে উপরের বিমা প্রিমিয়াম যা ছিল এটাকে 2 দিয়ে ভাগ করে 5,000 টাকা সামনের বছরের জন্য, সেজন্য অগ্রিম বিমা নামে এই বিমা প্রিমিয়াম 10,000-কে 2 দিয়ে ভাগ করে 5,000 টাকা মাঝের ঘরে লিখব। আর কোনো চলতি সম্পদ নাই। এবার যোগ করব, এই 4টা যোগ করে চলতি সম্পদ 4টা যোগ করে শেষের ঘরে লিখব।
এবার স্থায়ী সম্পদ 1,61,500, আর এই দুইটা যোগ করে আমরা নিচে লিখব, এবং এইটা হচ্ছে আমাদের মোট সম্পদ। বাম দিকে লিখব মোট সম্পদের পরিমাণ 3,73,500 টাকা। তো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কিন্তু সম্পদ পাশ হলো। এখনও দায় ও মালিকানা সত্ত্ব আরেক পাশে লিখতে হবে, তাই না? তো এইখানে জায়গা নাই, তোমরা অবশ্যই একটা ছকের মধ্যেই করবে যদি তোমাদের এক পেজে ধরে। আমার এইখানে এই স্লাইডে ধরছে না, সেজন্য আমি বাকিটুকু পরের পেজে করব। এই যে বাকি অবশিষ্ট ছক আমি এখানে আবার বাকি অঙ্কন করেছি, তোমরা একটা ছকের মধ্যেই করবে, আমি বারবার বলছি। এখানে প্রথমে লিখব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে? মূলধন আছে, এই যে মূলধন 1,93,500, এটা আমরা কোন ঘরে লিখব? মাঝের ঘরে লিখব। এইটার সাথে নিট লাভ যোগ হয়। ওই যে কনংয়ে নিট লাভ বের হয়েছিল 1,000 টাকা, সরি খনংয়ে, আমরা যখন খনং উত্তর করেছি বিশদায় বিবরণী, সেখানে কিন্তু 1,000 টাকা নিট মুনাফা হয়েছিল, সেটা যোগ হবে। যোগ নিট মুনাফা খ হতে প্রাপ্ত লিখতে পারি 1,000 টাকা, যোগ করে 1,94,500 টাকা হলো। এখান থেকে এই উত্তোলন বিয়োগ করব, উত্তোলন বিয়োগ করব। উত্তোলন বিয়োগ করে আমাদের যে টাকাটা হবে সেটা আমরা এই শেষের ঘরে লিখব। তো মূলধনের সাথে নিট লাভ যোগ উত্তোলন বাদ হয়, এটা তো আমরা জানি, তাই না? সেজন্য একটু দ্রুত বলেছি। এবার আমরা কি করব? এখানে দীর্ঘমেয়াদী দায় আছে একটা, এই যে ঋণ 10% ঋণ, এই 1,50,000 টাকা 10% ঋণ সরাসরি শেষের ঘরে লিখব। এখন অনেকের মনে হতে পারে শেষের ঘরে কেন লিখব? কারণ দীর্ঘমেয়াদী দায় একটি আছে, শুধুমাত্র 10% ঋণ, তাই শেষের ঘরে লিখব। এবার আমরা লিখব চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে এই যে অনুপার্জিত সেবা আয় 30,000 টাকা, এটা কিন্তু চলতি দায়। অনুপার্জিত সেবা এটা অগ্রিম আয়, আর অগ্রিম আয়টা দায় হিসেবে গণ্য হয়। কিন্তু অনুপার্জিত সেবা আয় সম্পর্কে 4 নং সমন্বয়ে বলা আছে, অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা উপার্জিত হয়েছে। তাহলে এখানে লিখব বাদ অর্জিত সেবা আয় বা উপার্জিত সেবা আয়, যা লিখি সমস্যা নেই, 20,000 টাকা লিখব। এই সমন্বয়ে যেটি দেওয়া ছিল, অর্থাৎ অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা যেহেতু উপার্জিত হয়েছে, তাই আমরা বিয়োগ করে 10,000 টাকা মাঝের ঘরে লিখব। এরপরে আমাদের আরও এই যে বিশেষ করে এই প্রদেয় হিসাব ছিল, এই যে 15,000 টাকা লিখলাম, প্রদেয় হিসাব সম্পর্কে সমন্বয় নেয়, মাঝের ঘরে লিখব। আর চলতি দায়ের মধ্যে আমাদের ছিল বকেয়া ঋণের সুদ, ওই যে কনংয়ে নির্ণয় করেছিলাম, মনে আছে? 7,500 টাকা ঋণের বকেয়া সুদ নির্ণয় হয়েছিল। এই 7,500 টাকা একবার ব্যয়ের মধ্যে লিখছি, আর একবার দায়ের মধ্যে লিখতে হবে, কারণ এটার জন্য সমন্বয় জাবেদা হচ্ছে ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। যেহেতু বকেয়া ঋণের সুদ ক্রেডিট, তা বকেয়া ঋণের সুদ দায়, তাই আমরা দায় পাশে লিখব এইখানে। এবার আমাদের আর চলতি সম্পদ নাই, এগুলো যোগ করে মাঝ শেষের ঘরে লিখব। এবার এই 3টা যোগ করব, এই যে মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং এইটাই 3টা যোগ করে নিচে লিখব। এই যে 3,73,500, আমরা কিন্তু সম্পদ পাশে 3,73,500 হয়েছিল। অর্থাৎ আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ এবং দায় পাশ উভয় সমান হয়, তাই না? এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। তো পরবর্তীতে আমি কি করাবো একটু দেখে যাই। পরবর্তীতে রাজশাহী বোর্ডের আর একটা অঙ্ক ছিল, অবশ্য 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।